দিনভর নাটকীয়তার পর আটক হলেন হত্যার পর লাশ প্রয়াণে অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার কাফি। শেখ হাসিনা ও ভারতের সম্পর্ক নিয়ে যা বলল গার্ডিয়ান। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। দিনভর নাটকীয়তার পর আটক হলেন হত্যার পর লাশ প্রয়াণে অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার কাফি। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস মোহাম্মদ আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। গত 5 আগস্ট ঢাকার আশুলিয়া ছাত্র জনতাকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগে তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার 2 সেপ্টেম্বর তার পালিয়ে যাওয়ার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর চেষ্টার পর রাত 10টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। ঢাকা জেলা উত্তরের ওসি ডিবি রিয়াজউদ্দিন বিপ্লব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে আব্দুল্লাহিল কাফির পালিয়ে যাওয়ার খবর পায় ডিবি পুলিশ। এরপর দিনভর নানা নাটকীয়তার পর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করতে সমর্থ হয় ডিবির একটি দল। কাফির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তিনি গত 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত। গত 30 আগস্ট 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আলোচনায় আসে আব্দুল্লাহিল কাফির নাম। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা রাস্তা থেকে মৃতদেহ একটা ভ্যানে ছুঁড়ে ফেলছেন। এক পর্যায়ে ভ্যানে স্তূপকার লাশ একটি প্লাস্টিকের ব্যানার দিয়ে ঢেকে দেন পুলিশ সদস্যরা। ভ্যানে তোলা এক ব্যক্তির লাশ শনাক্তের মাধ্যমে জানা যায় ঘটনাটি আশুলিয়ার। সূত্রটি জানায়, এই ঘটনার সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি। পরে এ বিষয়ে কাফির এক সহকর্মী বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব সংবাদ মাধ্যমকে বলেন, মূলত সেদিন আমরা কাফির নির্দেশে আশুলিয়া সড়কে পথ অবরোধ করে অপারেশন চালাই। এর আগে ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মঈদ জানিয়েছিলেন, পুলিশের ভেস্ট ও হেলমেট পরিহিত যে ব্যক্তি বা যারা মরদেহ তুলছিলেন ভ্যানে এবং আশেপাশে যারা ছিলেন বিভিন্ন গণমাধ্যমে তাদের পরিচয় সম্পর্কে লেখা হয়েছে। ইতিমধ্যেই 3 জনকে চিহ্নিত করা গেছে। তিনি বলেন, আমরা 3 জনকে ইতিমধ্যেই আইডেন্টিফাই করেছি। অলরেডি একটা ইনকোয়ারি কমিটি করেছি, তারা অলরেডি ইনকোয়ারি করছে, একটা কমপ্লিট রিপোর্ট আসবে। এ ঘটনাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে অভিহিত করে তিনি জানান, এ ঘটনায় ফৌজদারি মামলার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের যে রুলস রয়েছে সেটার আওতায় ব্যবস্থা নেওয়া হবে, তবে এখনই নামগুলো প্রকাশ করা যাবে না। তিনি বলেন, এ 3 জনই ওই থানার এলাকায় দায়িত্বে ছিলেন। এই মুহূর্তে নামটা আমরা ডিসক্লোজ করছি না, আরো তদন্তের স্বার্থে। এগুলো সব আইডেন্টিফাইড, ভিজিবল আর ভিডিও আছে। যেহেতু একই সাথে সাংবাদিকদের দেওয়া তথ্যের পাশাপাশি সাদা পোশাক পুলিশ কাজ করছে। ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, পুলিশের এসব সদস্যকে আইনের আওতায় আনার জন্য খোঁজা হচ্ছে, তাই পরিচয় প্রকাশ পেলে তাদের খুঁজে পাওয়া মুশকিল হবে। যত দ্রুত সম্ভব এটাকে আইডেন্টিফাই করে এগুলোর ব্যাপারে আইনগত প্রক্রিয়া আমরা শেষ করব। গত 5 আগস্ট বিপুল জনরোষের মুখে পতন হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের। সরকার পতনে 3 সপ্তাহ পর ভাইরাল হওয়া ভিডিও সূত্র ধরেই মোহাম্মদ আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়। শেখ হাসিনা ও ভারতের সম্পর্ক নিয়ে যা বললেন গার্ডিয়ান। ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান তিনি ভারতে অবস্থান করছেন। এই প্রেক্ষাপটে ভারত এখন একটি কঠিন অবস্থার সম্মুখীন হয়েছে। হাসিনার দীর্ঘকালীন সমর্থক হিসেবে পরিচিত দিল্লি এখন নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর চাপে পড়েছে। আগস্টের শুরুতে যখন বাংলাদেশ জুড়ে বিক্ষোভ তীব্র হয়ে ওঠে এবং রাস্তায় রাস্তায় লাশ দেখা যায়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত একটি হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে কোনো রাজনৈতিক সহযোগী বা সিনিয়র মন্ত্রী ছিলেন না। কয়েক ঘন্টার মধ্যেই তিনি ভারতে পৌঁছে যান এবং সেই থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ছাত্র বিক্ষোভ থেকে শুরু হয়ে সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলন হাসিনার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তার সরকার আন্দোলনকারীদের উপর কঠোর দমন পীড়ন চালায়, ফলে শত শত মানুষ নিহত হয় এবং হাজার হাজার মানুষ আহত হয়। এই পরিস্থিতিতে 5 আগস্ট হাসিনা যখন তার বাসভবন ত্যাগ করেন, তখন বাংলাদেশ জুড়ে সাধারণ মানুষ উদযাপনে মেতে ওঠে। তবে দিল্লিতে হাসিনার পতনকে দেখা হয় বিপর্যয় হিসেবে। ভারত বহুদিন ধরেই শেখ হাসিনার অন্যতম প্রধান সমর্থক ছিল। 1975 সালে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
রহমান হত্যার পর তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছিল। সেখানে তিনি 6 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সঙ্গে নির্বাসিত ছিলেন। দিল্লির সঙ্গে হাসিনার ব্যক্তিগত সম্পর্ক এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে ভারতের প্রধান আঞ্চলিক মিত্রে পরিণত করেছিলেন হাসিনা। তবে ভারতীয় কর্মকর্তাদের উপর বাংলাদেশে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে, যা শেখ হাসিনার শাসনকালকে আরো কঠিন ও স্বৈরাচারী করে তুলেছিল। বিরোধীরা অভিযোগ করেছে দিল্লি হাসিনাকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচনে প্রভাব বিস্তার করতে বিদেশি শক্তিগুলোকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় ক্ষমতায় আসার পর হাসিনা প্রথমেই তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন ভারতকে তাদের নীতি পুনর্বিবেচনা করতে হবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশে দায়িত্ব পালন করছে। তারা এই মুহূর্তে হাসিনা সরকারের কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। নতুন সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেছে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে উঠছে নানা প্রশ্ন। তার বিরুদ্ধে হত্যা ও অপহরণের অভিযোগে শতাধিক মামলা দায়ের হয়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাম্প্রতিক বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য তার বিরুদ্ধে তদন্ত করছে। বাংলাদেশের সরকার তার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে, যার মাধ্যমে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য। তিনি অভিযোগ করেছেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার প্রতি ভারতের অতিরিক্ত নির্ভরশীলতা এখন তাদের নিজেদের জন্য সংকটময় হয়ে উঠেছে। ভারত এখন একটি জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আন্দোলন ও নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করছে। ভারতের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনাগুলোতে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়ায় সঠিকভাবে প্রতিফলিত হয়নি, বরং দিল্লি স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের কথা বলেছে, যা বাংলাদেশের নতুন সরকারের লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশের এক বিশ্লেষক বলেছেন, আমরা স্থিতিশীলতা পুনরুদ্ধার করছি না, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার চেষ্টা করছি।